ড্রিফটের তোমাদের বই একটা এক্সাম্পল দিয়েছে যে ধরো একটা আমরা যদি ধরো একটা 10 টাকার মানে 1 টাকার মুদ্রাকে ধরো তোমরা প্রবাবিলিটি পড়েছো, তো ধরো আমরা 1 টাকার মুদ্রাকে যদি 10 বার টস করি, ওকে 1 টাকার মুদ্রা ধরো আমরা 10 বার টস করলাম, তো আমরা কি বলতে পারবো যে এখানে 5 বার হেড আর 5 বার টেল পড়বে? বলতে পারি আমরা? এটা বলতে পারবো না, কারণ এটা চান্সই নেই এতবার পড়ার। কিন্তু আমরা এটা তো বলতে পারবো যে এই 1 টাকার মুদ্রাকে 10 বার আমরা টস করলে 1 বার হেড আর 1 বার টেল পড়বেই, এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? তাহলে দেখো প্রবাবিলিটি তত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু চান্স যেটা হচ্ছে সেটা আমরা বলতেই পারি যে সেখানে হেড এবং টেল হওয়া উচিত 1:1। ওকে, তাহলে প্রকৃতপক্ষে মুদ্রাটি 10 বার টস করলে দেখো 5 বার হেড আর 5 বার টেলের পরিবর্তে এমনও তো হতে পারে না 6 বার হেড পড়লো 4 বার টেল পড়লো, হতেই পারে। অর্থাৎ প্রকৃত সম্ভাবনা থেকে ফলাফলটা বিচ্যুত হলো, তাই না? তাহলে আমরা ঠিক করেছিলাম যে 5 বার হেড আর 5 বার টেল পাওয়ার প্রায় বিরল ঘটনা, বাট সেটা তো এমনটা না হতে পারে, হেড বেশি হতে পারে টেল কম হতে পারে, টেল বেশি হতে পারে হেড হতে পারে। তাহলে দেখো যে অ্যাকচুয়াল সম্ভাবনা সেখান থেকে বিচ্যুতি ঘটলো, তাই তো? অপরদিকে যদি আমরা টসের সংখ্যাটা বাড়াই, এটা যদি 10 বার টস না করে যদি 100 বার টস করি তাহলে কি হবে? সেখানে কিন্তু আমরা বলতেই পারি যে আমার এখানে 6 বার হেড পড়বে বা 4 বার টেল পড়বে, এটা আমরা বলতেই পারি। ঠিক সেই রকম পপুলেশন যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো সেরকম জিনের অ্যালিলের মানে পপুলেশন অ্যালিল ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক চেঞ্জটা ততটা কিন্তু পরিবর্তন হয় না, মানে বোঝা যায় না। কিন্তু যদি যদি পপুলেশন ছোট হয় সেই ক্ষেত্রে কি হবে তোমার না চেঞ্জটা ফ্রিকোয়েন্সি পরিবর্তনটা খুব সহজেই বোঝা যাবে, ঠিক আছে? এবার একটা টার্ম ইউজ করেছি দেখো, যে জেনেটিক ড্রিফটকে বলা হয় সোয়েল রাইট ইফেক্ট। ওকে, সোয়েল রাইট ইফেক্ট কেন বলা হচ্ছে? বিজ্ঞানী নাম অনুসারে এই নামকরণটি করা হয়েছে। ওকে, বিজ্ঞানী নাম অনুযায়ী এই নামকরণ করা হয়েছে, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোয়েল রাইট, দেখো 1930 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোয়েল রাইট তিনি প্রথম এই জেনেটিক ড্রিফট যেটা তিনি জেনেটিক ড্রিফট মতবাদটা তিনি বর্ণনা করেছিলেন। তো 1930 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোয়েল রাইট তিনি জেনেটিক ড্রিফট মতবাদটা বর্ণনা করেন। ওকে, তাহলে এটা মনে রেখো যে জেনেটিক ড্রিফট কে দিয়েছিলেন? বিজ্ঞানী সোয়েল রাইট 1930 খ্রিস্টাব্দে। ইনার মতবাদ অনুযায়ী জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে ছোট ছোট পপুলেশনের যে বিভেদ সৃষ্টি হয়, ওকে, তিনি একে সোয়েল রাইট ইফেক্ট বলেন। অর্থাৎ জিনের চেঞ্জের ফলে পপুলেশনের মধ্যে যে পরিবর্তন বা বিভেদ লক্ষ্য করা যায়, ছোট ছোট পরিবর্তন, তিনি সেটাকে বলেছিলেন কি যে সোয়েল রাইট ইফেক্ট। ওকে, মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো জেনেটিক ড্রিফটের বৈশিষ্ট্য কি কি? একমাত্র ছোট পপুলেশনের ক্ষেত্রে দেখো জেনেটিক ড্রিফট কাজ করে, ঠিক আছে? একদম এটা এই পয়েন্টটা মনে রেখো। বড় পপুলেশনের ক্ষেত্রে কি বললাম যে জেনেটিক ড্রিফট ঘটলেও সেই মানটা ডাইলিউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ পপুলেশন যেহেতু লার্জ। জেনেটিক ড্রিফটের ফলে কোনো কোনো জিন পপুলেশন থেকে একেবারে বিলুপ্ত করতে পারে, অপরদিকে ওই জিনের অ্যালিলের সংখ্যাটা বৃদ্ধি পায় অবশ্যই। কারণ ধরো পপুলেশনে ধরো একটা 10,000 জন একটা পপুলেশনের প্রজাতির সংখ্যা 10,000, সেখানে যদি 500 জনের ধরো যে তারা হিমোফিলিক যুক্ত, দেখা গেল কোনো প্রাকৃতিক বিপর্যয় পরিবর্তনের ফলে সেই পপুলেশন থেকে হতেই পারে যে সেই 500 জন হিমোফিলিক যুক্ত ইন্ডিভিজুয়াল তারা মারা গেল, তার মানে তাদের জিন সংখ্যাটা বিলুপ্ত হয়ে গেল। অপরদিকে হতে পারে যে ওই জিনের তারা সেখানের মধ্যে অবস্থিত থেকে অ্যালিল সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। তাহলে এটা হচ্ছে জেনেটিক ড্রিফটের বৈশিষ্ট্য। দেখো আর কি বৈশিষ্ট্য দেখা যেতে পারে? জেনেটিক ড্রিফটের ফলে জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তন আনে। ওকে, আচ্ছা আর কি দেখা যায়? হঠাৎ করে জেগে ওঠা কোনো মিউটেশনের ফলে, মিউটেশন যদি ছোট পপুলেশন শুধুমাত্র জেনেটিক ড্রিফটের কারণেই হয়ে থাকে, তাহলে সেখানে কি হচ্ছে স্থায়িত্ব হতে পারে, পপুলেশন থেকে বেরিয়ে যায়। তাহলে কি বললাম যে যদি
হঠাৎ জেগে ওঠা কোনো মিউটেশন ছোট পপুলেশনের শুধু জেনেটিক ড্রিফটের কারণেই স্থায়িত্ব হয়েছে ছোট পপুলেশনের মধ্যে। তো সেই মিউটেশনটা ছোট পপুলেশনের জেনেটিক ড্রিফটের কারণে স্থায়িত্ব পেতে পারে কিংবা পপুলেশন থেকে চলে যেতে পারে, তাই না? কারণ পপুলেশনের মধ্যে যদি মিউটেশন ঘটে আর সেটা যদি জেনেটিক ড্রিফট পপুলেশন দেখা যায়, সেই পপুলেশনের মধ্যে যদি জেনেটিক ড্রিফট আসে, তাহলে সেখানে কী হবে, সেই মিউটেশনটা হয় থাকতেও পারে, আবার সেই মিউটেশনটা দেখা যাবে জেনেটিক ড্রিফট থেকে সেই পপুলেশন থেকে বেরিয়ে যেতে পারে। কারণ এই যে বললাম যে হঠাৎ করে চেঞ্জ মানে হয়তো সেই প্রজাতির সংখ্যা বিলুপ্ত হয়ে গেল বা মারা গেল, তাহলে সেই মিউটেশনযুক্ত সেই ইন্ডিভিজুয়াল কী হচ্ছে, আর থাকছে না। আর কী হতে পারে না, বড় পপুলেশন থেকে ভেঙে যাওয়া ছোট ছোট পপুলেশনগুলো সাধারণত আলাদাভাবে বিশেষ বিভেদমূলক বৈশিষ্ট্য অধিকারী হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে জেনেটিক ড্রিফটের বৈশিষ্ট্য। দেখো এই পপুলেশনের একটা এক্সাম্পল হচ্ছে বটল নেক ইফেক্ট। জেনেটিক ড্রিফটের এক্সাম্পল হচ্ছে বটল নেক ইফেক্ট, ফাউন্ডার ইফেক্ট। সেকেন্ড হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। থার্ড হচ্ছে নন র্যান্ডম মেটিং, নন র্যান্ডম মেটিং, ওকে। তারপর হচ্ছে তোমার ইনব্রিডিং, ঠিক আছে, ইনব্রিডিং। তো এই যে বটলনেক ইফেক্ট, ফাউন্ডার ইফেক্ট, নন র্যান্ডম মেটিং, ইনব্রিডিং, এগুলো হচ্ছে তোমার জেনেটিক ড্রিফটের এক্সাম্পল। এবার বটলনেক ইফেক্ট দেখো, তোমাদের বইতে ছবিটা আছে, একটু দেখলে বুঝতে পারবে। বটলনেক ইফেক্ট মানে হচ্ছে যে জেনেটিক ড্রিফটের কারণে, জেনেটিক ড্রিফট মানে কি বললাম, যে হঠাৎ করে কোনো লার্জ পপুলেশন যদি স্মল পপুলেশনে পরিণত হয় এবং সেখানকার যে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জটাকে বলছি আমি জেনেটিক ড্রিফট। তাহলে কোনো একটা জেনেটিক ড্রিফটের কারণে কোনো পপুলেশনের সদস্য সংখ্যা যদি ব্যাপক হারে কমে যাওয়ার পর তুলনামূলকভাবে কম জিন ফ্রিকোয়েন্সিযুক্ত সদস্যরা যদি নতুনভাবে পুনরায় পপুলেশন গঠিত করে, তখন সেই নবগঠিত পপুলেশনের সঙ্গে আগের পপুলেশনের প্রকরণে একটা সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে যে বটলনেক ইফেক্ট, ওকে। বা আমি কি বললাম, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। বটলনেক ইফেক্ট হচ্ছে এই বোতলের বলা হয়েছে কেন, কারণ একটা বোতলের দেখবে সামনের পোর্শনটা কি হয়, একদম সরু আকৃতির হয়ে থাকে না? বোতলের সামনের মুখটা কেমন প্রকৃতির হয়, সরু প্রকৃতি হয়। তো এখানে আমি দুটো আলাদা কালার দিয়ে বোঝাচ্ছি, যেহেতু পপুলেশনের মধ্যে তো ভেরিয়েশন থাকবেই, মাস্ট ভেরিয়েশন। তো এটা ধরে রাখো যে একটা মূল পপুলেশন বা প্যারেন্টাল পপুলেশন, এটা হচ্ছে প্যারেন্টাল পপুলেশন, যেখানে ভেরিয়েশন মাস্ট, মানে ভেরিয়েশন তো থাকবেই, তাই না? দেখা গেল যে এই পপুলেশন থেকে কিছু সংখ্যক কি করলো, মাইগ্রেট করে গেছে বা কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে প্রাকৃতিক কারণের জন্য, ঠিক আছে? তাহলে বোঝো ভালো করে, পপুলেশনের মধ্যে এটা যে মেন পপুলেশন, প্যারেন্টাল পপুলেশন, যেখানে ভেরিয়েশন মাস থাকবে। এরপর যদি যে কোনো জেনেটিক ড্রিফটের কারণে হঠাৎ করে পপুলেশনের সদস্য সংখ্যা ধরো কমে গেল, ঠিক আছে? বটলনেক বলা হয়েছে মানে হচ্ছে যেমন একটা বোতলের এই যে সামনের পোর্শনটা যেমন সরু হয়, সেরকম বলছে যে যদি পপুলেশনের সংখ্যাটা ঠিক এইভাবে যদি কমে যায়, মানে এই সরু অংশ যে অংশটা দেখতে পাচ্ছ, ধরো এই অংশ দিয়ে কি হলো, কমে গেছে, দিয়ে সামান্য কয়েকটি স্পিসিস বা প্রজাতি হয়তো বর্তমান, ওকে। তাহলে কি বললাম যে বটলনেক বলার কারণ হচ্ছে একটা বোতলের মুখটা কেমন দেখতে পাচ্ছ, ঠিক সেই রকম সাইজে, মানে বিলুপ্ত হওয়ার পর বা চলে যাওয়া একটা মেন পপুলেশন থেকে কোনো প্রাকৃতিক কারণে জেনেটিক ড্রিফটের কারণে যদি সেখান থেকে প্রজাতির সংখ্যা হ্রাস পেয়ে বা কমে, এই দেখতে পাচ্ছ যে সরু অংশযুক্ত, যদি এখান মানে জাস্ট বোঝানো হয়েছে যে বোতলের মুখের ন্যায় সামান্য পরিমাণে, বোতলের মুখ যেমন সামান্য পরিমাণের স্ট্রাকচার, সেখানে যতটা থাকা দরকার ঠিক সেরকম তুলনামূলক করে বলা হয়েছে যে যদি সেরকম সেই কয়েকজন প্রজাতি বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে এই যে জীবিত প্রজাতি, অর্থাৎ কয়েকটি, তারা আবার কি করে, নিজেদের মধ্যে তারা আবার মেটিং করে একটা লার্জ পপুলেশন তৈরি করে। এটা দেখো, আজকে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, মানে লিখতে আর কি,
লিখতে একটু প্রবলেম হচ্ছে আমার। এরা আবার যখন কি করবে, সেখানে দেখো আবার নতুন করে একটা পপুলেশন তৈরি করছে, তখন সেটাকে বলা হচ্ছে কি না বটলনেক ইফেক্ট। তাহলে কি বললাম, একটা মূল বা প্যারেন্টাল পপুলেশন থেকে যদি জেনেটিক ড্রিফটের কারণে, এটা হচ্ছে কি না জেনেটিক ড্রিফটের জন্য, জেনেটিক ড্রিফটের কারণে যদি হঠাৎ পপুলেশনের সদস্য কমে যায়, আর এরা হচ্ছে জীবিত সদস্য, আর ওটা হচ্ছে কি না এটা হচ্ছে নবগঠিত পপুলেশন, নবগঠিত পপুলেশন। তাহলে একটা কথা চিন্তা করো, যে মূল পপুলেশন বা প্যারেন্টাল পপুলেশন যদি জেনেটিক ড্রিফটের কারণে মানে হয় মাইগ্রেশন করতে পারে বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মারা যেতে পারে, তো তার ফলে পপুলেশনের সদস্য সংখ্যাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তো এবার এই যে মূল পপুলেশন থেকে জেনেটিক ড্রিফটের কারণে অবলুপ্ত বা মারা যাওয়ার পর বা সংখ্যাটা হ্রাসপ্রাপ্ত হওয়ার পর যে কজন সদস্য বেঁচে থাকবে, তারা আবার যখন নতুনভাবে পুনরায় একটা পপুলেশন তৈরি করবে, তখন তাকে বলা হচ্ছে বটলনেক ইফেক্ট। বুঝতে পারলাম? তাহলে বটলনেক ইফেক্ট কি, এবং দেখো যে যখন এই নতুন পপুলেশন তৈরি হবে, তো আগের পপুলেশনের তো প্রকরণ ছিল, সেই পূর্বের মতো কিন্তু অনেক ভেরিয়েশন লক্ষ্য করা যাবে না, স্বাভাবিক। কারণ মেন পপুলেশনে ধরো ভেরিয়েশনের পরিমাণটা অনেক থাকবে, কারণ এটা আদর্শ পপুলেশন যেখানে ভেরিয়েশন মাস্ট। সেখান থেকে বিলুপ্ত হওয়ার ফলে বা হঠাৎ করে জেনেটিক ড্রিফটের প্রভাবে কমে যাওয়ার ফলে যে সীমিত কয়েকজন সদস্য ছিল, তাদের মধ্যে কি আগের পপুলেশনের মতো ভেরিয়েশন থাকা সম্ভব? কখনোই না, সম্ভবই না, তাই না? কারণ হতে পারে যে সেই ভেরিয়েশনযুক্ত জীবগুলোই হয়তো সেই জেনেটিক ড্রিফটের কারণে মারা গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তাহলে নতুন নবগঠিত পপুলেশনের ভেরিয়েশন সংখ্যাটা কিন্তু পূর্বে পপুলেশনের ভেরিয়েশনের সংখ্যার কিন্তু সমান হবে না। একেই বলা হচ্ছে বটলনেক ইফেক্ট। এক কথায় মূল পপুলেশন থেকে জেনেটিক ড্রিফটের কারণে সদস্য সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ার পর তুলনামূলকভাবে এই কম ফ্রিকোয়েন্সি জিনযুক্ত সদস্যরা যখন নতুন করে একটা পপুলেশন গড়ে তোলে, যেখানে নতুন পপুলেশনের সঙ্গে পূর্বের পপুলেশনের প্রকরণের একটা পার্থক্য লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হচ্ছে বটলনেক ইফেক্ট। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো নেক্সট হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। ফাউন্ডার ইফেক্ট হচ্ছে কি, ফাউন্ডার মানে হচ্ছে খুঁজে পাওয়া, তাই না, এক কথায় বলতে গেলে। তো ফাউন্ডার ইফেক্ট হচ্ছে দেখো যে অরিজিনাল একটা পপুলেশন, ভালো করে বুঝবে, এটা হচ্ছে ধরো একটা অরিজিনাল পপুলেশন, ঠিক আছে, এটা যে অরিজিনাল প্যারেন্টাল পপুলেশন, ওকে। সেখান থেকে দেখো এখানকার স্পিসিসগুলোকে, প্রজাতিগুলোকে দেখাচ্ছি আলাদা হবে, ভেরিয়েশন তো মাস্ট থাকবে পপুলেশনের মধ্যে। তো সেখান থেকে দেখা গেল যে কিছুজন মাইগ্রেট করে গেছে, কিছুজন সদস্য সেখান থেকে মাইগ্রেট করে গিয়ে তারা অন্য একটা নতুন জায়গায় পৌঁছালো, নিউ আইসোলেটেড প্লেস, নতুন একটা বসবাসকারী জায়গায়। তাহলে তুমি একটা কথা চিন্তা করো, যে একটা মেন পপুলেশনে ধরে নাও যে এখানে 5000 জন স্পিসিস আছে, 5000 জন ইন্ডিভিজুয়াল। তো সেই 5000 জনের মধ্যে দেখা গেল যে 500 জন মাইগ্রেট করেছে। এই 500 জনের মধ্যে দেখা গেল যে এই 500 জনে যারা মাইগ্রেট করেছে, তাদের মধ্যে 200 জন হচ্ছে কি না নর্মাল, আর 300 জন হচ্ছে ধরো যে হিমোফিলিয়া যুক্ত, ঠিক আছে। কোথায় মাইগ্রেট করেছে? এখানে 500 জনের মধ্যে 200 জন নর্মাল আর 300 জন হিমোফিলিয়া যুক্ত। একটা কথা চিন্তা করো, যে যেখানে তারা যখন সেখানে পৌঁছালো অন্য জায়গায়, নিউ আইসোলেটেড প্লেসেস, সেখানে কিন্তু হয় তাদের নিজেদের প্রজাতি সেখানে থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। তো যদি তাদের সেখানে তারা যখন মাইগ্রেট করে গেল যে জায়গায়, নতুন জায়গায়, সেখানে সেই পপুলেশনে যদি তাদের নতুন প্রজাতি থাকে, তাহলেও কিন্তু তারা সেই তাদের নিজের প্রজাতির সঙ্গে ওই পপুলেশনে থাকা প্রজাতির সঙ্গে মেটিং করবে না, ওকে। অর্থাৎ
মানে তারা কি ধরো এখান থেকে মাইগ্রেট করে এখানে গেল, এবারে এই পপুলেশনে গিয়ে যদি তারা বিভিন্ন অন্যান্য তাদের ওখানে থাকা বসবাসকারী নিজেদের প্রজাতির মধ্যে মাইগ্রেশন করে, তাহলে তো মানে কি বলবো, এটা তো মাইগ্রেশন হয়ে গেল, মাইগ্রেট মানে জিন ফ্লো হয়ে গেল। কিন্তু যে ফাউন্ডার ইফেক্ট তো হলো না। তাহলে ফাউন্ডার ইফেক্ট হচ্ছে যে মেন পপুলেশন থেকে কিছু সংখ্যক সদস্য যদি মাইগ্রেট করে অন্য জায়গায় যায়, সেখানে গিয়ে যদি কোনো কারণে তাদের একই স্পিসিস বর্তমান থাকে, তাদের সঙ্গে কিন্তু এই চলে যাওয়া যারা প্রজাতি তারা কিন্তু মেটিং করবে না। এই যে 500 জন গেছে, তার মধ্যে দেখো 200 জন নর্মাল, 300 জন হিমোফিলিক যুক্ত। তাহলে এখানে 200 জনের মধ্যে তো নর্মাল মেল বর্তমান থাকবে, আর 300-র মধ্যেও তো হিমোফিলিক মেল। তো তারা নিজেদের মধ্যে কি করবে, মেটিং করবে। এই 500 জনের মধ্যে তারা নিজেরা মেটিং সম্পন্ন করবে। ওকে, সেখানে অবস্থিত নিজের প্রজাতির সঙ্গে কিন্তু তারা কখনোই মেটিং করবে না, ঠিক আছে। এবং নিজেদের মধ্যে এই 500 জনের মধ্যে হিমোফিলিয়া যুক্ত এবং সাধারণ যারা, তারা নিজেদের মধ্যে মিটিং করে একটা অ্যালিল তৈরি করবে। ওকে, বোঝা গেছে। এবং তাহলে সেখানকার ভিন্ন অ্যালিল ফ্রিকোয়েন্সি দেখা যাবে সেখানকার পপুলেশনের মধ্যে। এটাকে বলছে ফাউন্ডার ইফেক্ট। অর্থাৎ এক কথায় কখনো জেনেটিক ড্রিফটের কারণে মূল পপুলেশন থেকে কিছু সদস্য আলাদা হয়ে গিয়ে, পৃথক হয়ে গিয়ে যখন নতুন একটা পপুলেশন গঠন করে, এই দুই পপুলেশনের মধ্যে মানে এখানে থাকা যে পপুলেশন তৈরি হলো, এই পপুলেশনের মধ্যে যে জিনের ফ্রিকোয়েন্সি দেখা যায়, এই ঘটনাকে বলা হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। যে সদস্যরা বিচ্ছিন্ন হয়ে এই ফাউন্ডার ইফেক্ট ঘটায়, সেই সদস্যের পপুলেশনকে বলা হচ্ছে ফাউন্ডিং পপুলেশন। ওকে, তাহলে দেখো মেন পপুলেশন থেকে কিছু সংখ্যক সদস্য মাইগ্রেট করে গেছে অন্য জায়গায়, সেই অন্য জায়গায় গিয়ে সেই যে মাইগ্রেট করে যাওয়া স্পিসিস প্রজাতি ইন্ডিভিজুয়াল তারা নিজেদের মধ্যে মিটিং করে সেখানে মিটিং করবে। তাহলে মিটিং করলে তাদের জিন ফ্রিকোয়েন্সি তাদের যে জিন ফ্রিকোয়েন্সি আর সেখানকার অবস্থিত পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি, এই দুটো পপুলেশনের মধ্যে জিন ফ্রিকোয়েন্সি যে ভিন্নতা লক্ষ্য করা যায়, তখন তাকে বলা যায় ফাউন্ডার। অর্থাৎ জিনের ভিন্নতা যখন লক্ষ্য করা যাচ্ছে, ফাউন্ড করা দেখতে পাওয়া যাচ্ছে পপুলেশনের মধ্যে দুই ধরনের, তখন তাকে বলা যাচ্ছে ফাউন্ডার ইফেক্ট। বোঝা গেছে। তাহলে বৃহৎ পপুলেশন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে কিছু মানুষ বা কোনো প্রাণী যখন নতুন জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে নবগঠিত যে পপুলেশন, এরা আবার ওখানে গিয়ে যখন নিজেদের মধ্যে মিটিং করে একটা পপুলেশন তৈরি করলো, এই যে নবগঠিত পপুলেশনের মধ্যে যে জিনগত বৈচিত্র্য, একেই বলা হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। বিজ্ঞানী আর্নেস্ট মেয়ার প্রথম এই ফাউন্ডার ইফেক্ট গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। তাহলে বিজ্ঞানীর নামটা মনে রাখবে, আর্নেস্ট মেয়ার। আর্নেস্ট মেয়ার তিনি প্রথম এই ফাউন্ডার ইফেক্ট তিনি লক্ষ্য করেছিলেন। বিজ্ঞানী আর্নেস্ট মায়ার তিনি দেখো 1942 খ্রিস্টাব্দে ফাউন্ডার ইফেক্ট তিনি লক্ষ্য করেছিলেন। ওকে, এটা একটু মনে রাখো, ঠিক আছে। আরেকটা জিনিস, তাহলে এই ফাউন্ডার ইফেক্টে যদি আমি এক্সাম্পল বলি, মেন পপুলেশন, সেখান থেকে কিছু স্পিসিস আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে তারা আবার নিজেদের মধ্যে মিটিং করলো অন্য একটা পপুলেশনের মধ্যে। এই সেখানকার যে ভেরিয়েশন, জিনের পরিবর্তন, যাকে বলা হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। ওকে, একটা এক্সাম্পল দিতে তাহলে বুঝতে পারবে। দেখো, অ্যামিস একটা কোম্পানি, অ্যামিস নামক একটা কোম্পানি, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল একটু শুনবে মন দিয়ে। এমিস কোম্পানি 1700 খ্রিস্টাব্দে এমিস নামক একটা কোম্পানি বা কমিউনিটি, এমিস নামক একটা কমিউনিটি 1700 খ্রিস্টাব্দে তারা মাইগ্রেট করেছিল জার্মানি থেকে। 1700 খ্রিস্টাব্দে তারা মাইগ্রেট করেছিল জার্মানি টু, মানে জার্মানি থেকে তারা মাইগ্রেট করেছিল কোথায়, পেনসিলভেনিয়াতে। তাহলে এমিস নামক একটা কমিউনিটি মাইগ্রেট করেছিল 1700 খ্রিস্টাব্দে তারা জার্মানি থেকে পেনসিলভেনিয়াতে, ঠিক আছে। এরপর তারা মোটামুটি 200 জন মতো ছিল, তারা 200 জন মতো ব্যক্তি ছিল, ঠিক আছে। এই পপুলেশনে দেখো অল্প সংখ্যক লোক হওয়ায়, দেখো এই এক্সাম্পলটা ভালো করে শুনবে, হ্যাঁ। এমিস একটা কমিউনিটি, এমিস কমিউনিটি 1970 খ্রিস্টাব্দে এমিস নামক একটা কমিউনিটি, সেখানকার যে কমিউনিটির মানুষজন, তো সেই এমিস কমিউনিটির মধ্যে 1970 খ্রিস্টাব্দে কিছুজন ব্যক্তি ছিলেন 200 জনের মতো, যাদের জেনেটিক ডিসঅর্ডার লক্ষ্য করা গিয়েছিল। সেটা তোমার কি না, এলিস ভ্যান সিনড্রোম। ওকে,
ভালো করে বুঝবে। এলিস ভ্যান সিনড্রোম লক্ষ্য করা গেছিল। তাহলে এই কমিউনিটির সদস্যরা মাইগ্রেট করেছিল জার্মানি থেকে পেনসিলভেনিয়াতে। 1970 খ্রিস্টাব্দে এমিশ কমিউনিটির সদস্যরা তারা মাইগ্রেট করেছিল কোথায়? জার্মানি থেকে পেনসিলভেনিয়াতে। এই সদস্যদের মধ্যে 200 জনের ছিল কিছু জেনেটিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে তোমার এলিস ভ্যান সিনড্রোম। এই এলিস ভ্যান সিনড্রোমের লক্ষণগুলো কী ছিল? বেটে গঠন ছিল, পলিডাকটাইলি নখ, দাঁতের অস্বাভাবিকতা গঠন, হার্টের প্রকোষ্ঠের মধ্যে ফুটো ইত্যাদি তাদের কিছু মানে সিনড্রোম তাদের মধ্যে ছিল এবং এই রোগটা তারা বহন করে নিয়ে যায়। যখন পেনিসিলিভিনিয়াতে পৌঁছায় সেখানকার হঠাৎ করে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন যে পেনসিলভেনিয়াতে এই যে এলিস ভ্যান সিনড্রোম সেটা মাত্রা অতিরিক্ত হারে কীভাবে বেড়ে যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞানীরা তখন তো জানতেন না। তিনারা প্রথমে লক্ষ্য করলেন যে পেনসিলভেনিয়াতে যেটা এতদিন হয়নি, এখন কেন এত দ্রুত হারে এই এলিস ভ্যান সিনড্রোম যে রোগ সেটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বাইরের কান্ট্রিতে এই রোগের পরিমাণটা নর্মাল, খুব কম, আর পেনসিলভেনিয়াতে দেখা যাচ্ছে যে 14 জনের মধ্যে একজনের এই রোগটা পাওয়া যাচ্ছে। তা তিনারা বড় চিন্তায় পড়লেন। তিনারা রিসার্চ করে ইতিহাস পড়ে দেখলেন যে না, তারা পেনসিলভেনিয়ার প্রজাতি ছিলেন না, সদস্য ছিলেন না। তারা মাইগ্রেট করে অন্য জায়গা থেকে 200 জন মতো মাইগ্রেট করে সেই পেনসিলভেনিয়াতে তিনারা বসবাস শুরু করেছিলেন। এবারে দেখো, এই এমিস কমিউনিটির একটা প্রথা ছিল যে তারা মানে নিজেদের মধ্যে তারা মানে বিবাহিত করবে, অন্য কোনো আদার্স কান্ট্রি বা অন্য কারোর সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হতো না। তারা এমিস কোম্পানির ওই কমিউনিটি যারা 200 জন মতো জার্মানি থেকে পেনসিলভেনিয়া গেছিলো, তারা পেনসিলভেনিয়াতে গিয়ে এমিস কমিউনিটির সদস্যরা তারা নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করেছিল। তার মধ্যে 200 জন ছিল জেনেটিক ডিসঅর্ডার সম্পন্ন এলিস ভ্যান সিনড্রোম রোগ। ওকে, তাহলে এই 200 জন যখন নিজেদের মধ্যে পেনসিলভেনিয়াতে বিবাহ সম্পন্ন করলো, তাহলে তারপরে প্রায় 300 বছর পর দেখা গেল কি যে তাদের সেখান থেকে অফস্প্রিং উৎপন্ন হয়, তাদের মধ্যেও এই ডিসঅর্ডার দেখা যায়। আস্তে আস্তে কী হলো, পেনিসিলিভিনিয়াতে এই ডিসঅর্ডারের পরিমাণটা বাড়তে থাকলো। তাহলে বোঝা গেছে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন যে কেন পেনসিলভেনিয়াতে হঠাৎ করে এই ডিসঅর্ডারটা লক্ষ্য করা গেল, যেটা এতদিন ছিল না। রিসার্চ করে দেখলেন যে কজন এসেছে যাদের মধ্যে এই ডিসঅর্ডার দেখা যাচ্ছে তারা এখানকার বসতি নয়, তারা অন্য জায়গা থেকে মাইগ্রেট করে এসে এখানে বসবাস স্থাপন করে এবং নিজেদের মধ্যে মেটিং করে। তার ফলে এই রোগটির অর্থাৎ যে অ্যালিল ফ্রিকোয়েন্সি সেটার পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে এটা যেটা বেস্ট উদাহরণ ফাউন্ডার ইফেক্টের ক্ষেত্রে। আরেকবার বলি, এমিস কমিউনিটি 1700 খ্রিস্টাব্দে মাইগ্রেট করেছিল জার্মানি টু পেনসিলভেনিয়াতে। এই মাইগ্রেট করার সময় সেখানকার 200 জন সদস্যদের মধ্যে কিছু জেনেটিক ডিসঅর্ডার দেখা যায়, এলিস ভ্যান ডিজিজ, যার সিনড্রোম ছিল হাইট বেটে, পেন্টাডাকটাইলি দাঁত, তাদের হার্টে চেম্বার ফুটো ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। তারা যখন পেনসিলভেনিয়াতে যায় তখন সেখানকার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন যে পেনসিলভেনিয়াতে হঠাৎ করে এই ডিসঅর্ডার পরিমাণটা বাড়ছে কী করে বাড়লো। আদার্স কান্ট্রি যেখানে নর্মাল, তখন তিনারা রিসার্চ করে দেখলেন যে না, ওরা তো বাইরে থেকে মাইগ্রেট করে এসে এখানে বসবাস করেছে এবং নিজের যে প্রজাতির মধ্যে তারা বিবাহ সম্পন্ন করার ফলে এই অর্ডার বেড়ে যায় এবং ফ্রিকোয়েন্সি পরিমাণ চেঞ্জ হয়। তাহলে বোঝা গেছে যে ফাউন্ডার ইফেক্ট কি। ফাউন্ডার ইফেক্ট বললাম, আর বললাম বাটল নেক ইফেক্ট, যেটা জেনেটিক ড্রিফটের একটা বেস্ট উদাহরণ। তাহলে ফাউন্ডার ইফেক্ট কাকে বলবে? তাহলে দেখো, ফাউন্ডার ইফেক্ট কাকে বলবো? যে কখনো কখনো জেনেটিক ড্রিফটের কারণে মূল পপুলেশন থেকে কিছু সদস্য আলাদাভাবে পৃথক অঞ্চলে একটা নতুন পপুলেশন গঠন করলো, আর ওই অঞ্চলের দুই পপুলেশনের মধ্যে ভিন্ন জিন ফ্রিকোয়েন্সি দেখা দিলে সেই ঘটনাকে বলা হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। আর যে সমস্ত সদস্যরা বিচ্ছিন্ন হয়ে ফাউন্ডার ইফেক্ট ঘটায় তাকে বলা হয়, সেই সদস্যদের পপুলেশনকে বলা হয় ফাউন্ডিং পপুলেশন। অর্থাৎ ফাউন্ডার মানে কি? খুঁজে পাওয়া, ফাউন্ড। ওকে, অর্থাৎ একটা পপুলেশন থেকে আরেকটা পপুলেশন যাচ্ছে, সেখানকার একটু রিসার্চ করে দেখা যাবে যে সেখানকার তারা মাইগ্রেট করে এসছে, কিংবা সেখানকার জিন ফ্রিকোয়েন্সি যে ফাউন্ড করা যায়, লক্ষ্য করা যায়, সেই জন্য নামকরণটা এসছে ফাউন্ডার ইফেক্ট। বিজ্ঞানী আর্নেস্ট মেয়ার তিনি এটার নামকরণ করেছিলেন ফাউন্ডার ইফেক্ট।